নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল অফ আইএনএ লেড বাই নেতাজি। আমি মৃন্ময় ব্যানার্জি আপনাদের সঙ্গে। আর আজ আমি আছি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কলকাতা অফিসে। আর কিছুদিনের মধ্যেই ৮৬তম প্রতিষ্ঠা দিবস ফরওয়ার্ড ব্লকের। আর আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন। এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে আছে শ্রী নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের তরফে। নরেনবাবু, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। নমস্কার। বিষয়টা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যখনই আমরা কথা বলি তখনই একটা দেশপ্রেমের আবেগ সবার আগে থাকে। আর দ্বিতীয় কোথাও কোথাও একটা ফরওয়ার্ড ব্লকের কথা আমাদের কিন্তু সবারই মনে আসে। এখন বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে, মানে প্রাক স্বাধীনতার সময়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করার মূল উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর যেটা ছিল, একমাত্র ছিল উনি কংগ্রেসের থেকে যে কাজগুলো করে উঠতে পারছিলেন না বা তৎকালীন কংগ্রেস করতে দিচ্ছিল না, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর এই প্রতিষ্ঠা করা ফরওয়ার্ড ব্লক। তো সেই সময়কার অবজেক্টিভস, মানে স্বাধীনতা প্রাক স্বাধীনতার ফরওয়ার্ড ব্লকের অবজেক্টিভস আর স্বাধীনতা উত্তর সময় ফরওয়ার্ড ব্লকের অবজেক্টিভস একটু যদি আপনি প্লিজ বলেন। দেখুন, স্বাধীনতার সময় যে চিন্তাভাবনা নিয়ে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করার কথা ভেবেছিলেন এবং স্বাধীনতার বলতে যেটা বোঝায় সুভাষচন্দ্রের, সেই স্বাধীনতা তো আমরা পাইনি একেবারেই। এবং 47-এর যে মানে যখন বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিশ্বযুদ্ধের পরিস্থিতির মুখে দাঁড়িয়ে গ্রেট ব্রিটেনের বিরোধী শক্তির কাছ থেকে সুভাষচন্দ্র সাহায্য নিয়েছিলেন। সেই সময় অনেক বামপন্থী নেতারাও সুভাষচন্দ্রের এই বিদেশ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে ক্যাটাগরিক্যালি জাপান প্রশ্নে তারা অনেকটাই সুভাষচন্দ্রকে নিন্দা করেছে। সুভাষচন্দ্র যে কথা বলতেন সে কথা এই যে তিনি চাইতেন যে ভারতবর্ষের মুক্তি, ভারতবর্ষের স্বাধীনতা, এটাই তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল। সেই স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে গ্রেট ব্রিটেনের বিরোধী শক্তির সঙ্গে তিনি সহযোগিতা নিয়ে তিনি এই কাজটা করতে চেয়েছিলেন। এটা একটা লং টাইম ওই শক্তির সঙ্গে সে থেকে যাবো এই উদ্দেশ্য নিয়ে নয়, বা সেই শক্তি কোথায় কোন দেশের সঙ্গে কিভাবে আক্রমণ করছে বা তারা আক্রান্ত হচ্ছে সেইটাও নয়। তার লক্ষ্য একটাই ছিল, দেশের স্বাধীনতা, ভারতের মাতৃভূমিকে মুক্ত করা। এবং সেইখানেই তিনি শত্রু তার মিত্র, এইটা তিনি মনে করতেন। এবং এই মনে করার পেছনে যুক্তি এটাই ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের যারা সমাজতন্ত্র করেছে তারা সবসময় যে সাহায্য পেয়েছে বিভিন্ন দেশের থেকে, সবটাই একটা প্রোগ্রেসিভ দিক থেকে সাহায্য পেয়েছে এমনটা নয়। একদম প্রত্যেকেরই লজিক এটাই ছিল। তা সেই কারণে সুভাষচন্দ্র এই ব্যাপারটা বিশ্বাস করতেন যে ভারতবর্ষের মুক্তি সংগ্রাম আমার প্রথম প্রধান লক্ষ্য, এবং এই প্রথম প্রধান লক্ষ্যকে সফল করতে আমি এই ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যারা আছে তাদের সহযোগিতা নেব। এটা পরিষ্কার কথা ছিল। এবং সহযোগিতা নেওয়ার অর্থ কোনো শর্ত ছিল না যে আমি ভারতবর্ষকে স্বাধীন করব, স্বাধীন করার পর সেই দেশের কাছে আমি দায়বদ্ধ থাকব, সেই দেশকে আমি আমার দেশে শাসন করতে দেবো, এইরকম কোনো দৃষ্টিভঙ্গি সুভাষচন্দ্রের ছিল। সুভাষচন্দ্রের পরিষ্কার দৃষ্টিভঙ্গি ছিল শত্রু আমার মিত্র, সেই মিত্রর কাছ থেকে এসেছে আমার মিত্র যখন, তার থেকে আমি সহযোগিতা নিয়ে আমি দেশকে স্বাধীন করব, স্বাধীন করার পর সেই মিত্র শক্তির কাছে আমি দেশকে তুলে দেবো, এটা। তো সেক্ষেত্রে মানে আমরা সবাই যা জানি এবং আপনিও সেই বিষয়ে একমত যা বললেন আর কি, তো একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করার তৎকালীন ব্রিটিশ সরকারের এগেনস্টে, সেটা খুব সাকসেসফুলি ফরওয়ার্ড ব্লক সেই মুহূর্তে করতে পেরেছিল। এবং তার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূল উদ্দেশ্য সেটি ছিল আলটিমেটলি ভারতবর্ষের স্বাধীনতা। যাই হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা, তিনি যে কমিটমেন্ট, যে লড়াই, যে সংগ্রাম, যে রক্তের বিনিময়ে স্বাধীনতা আমাদের পেতে গেলে আমাদের শত্রুকে, ব্রিটিশ সরকারকে তাড়াতে হবে, উৎখাত করতে হবে, এবং তার জন্য যে প্রেশার গ্রুপ সেটা ফরওয়ার্ড ব্লকের মাধ্যমে তিনি সাকসেসফুলি করতে পেরেছিলেন। এক্ষেত্রে পরবর্তীকালে, স্বাধীনতার পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর লিগ্যাসিটা ফরওয়ার্ড ব্লক কতটা ক্যারি করেছে বলে আপনি মনে করেন? দেখুন, স্বাধীনতার পরেই এবং ব্রিটিশ গভর্নমেন্ট এবং তখনকার দিনের জাতীয় কংগ্রেস, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এটাই ছিল যে ফরওয়ার্ড ব্লককে প্রথমে ব্যান্ড করে দেওয়া হয়, রাজনৈতিক দল হিসেবে ব্যান্ড। এবং ব্রিটিশ গভর্নমেন্ট যে পার্টিকে ব্যান্ড করেছে সেটা একমাত্র পার্টি ফরওয়ার্ড ব্লক,
যে এটা একটা নিষেধাজ্ঞা জারি করে দেয় যে সারা দেশে ফরওয়ার্ড ব্লকটা রাজনৈতিক দলটা করা যাবে না, এটা ব্রিটিশ বিরোধী এবং তদানীন্তন ব্রিটিশ সরকারের বিরোধী, সরকার বিরোধী দল হিসেবে ফরওয়ার্ড ব্লককে ব্যান করে দেওয়া হয়। এবং যুদ্ধের পরিস্থিতিটাও বদলায়, বিশ্বযুদ্ধের পরিস্থিতিটাও বদলায়, সুভাষচন্দ্রকেও সেই পরিস্থিতির মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল এবং বিদেশে বসেই তাদের সরকার করতে হয়েছিল, সরকার পরিচালনার পদ্ধতি, সরকার কীভাবে চলবে, দেশ কীভাবে চলবে, সবটাই তিনি তৈরি করবেন। একদম আজাদিন বাহিনীও তৈরি করবেন, কিন্তু তিনি কন্টিনিউ করে এই জিনিসটাকে এগোতে পারেননি বেশি। যুদ্ধের পরিস্থিতিটা বদলে যায় এবং তিনি জার্মানের সঙ্গে যখন এই সমঝোতা করেছিলেন তখন দেশের মধ্যেও একটা বিভ্রান্তমূলক কথাবার্তা প্রচার করতে শুরু করে দেয় তদানীন্তন শাসক দল। কৌশলে আমাদের তখনকার দিনের কংগ্রেস সহ আরও অনেক বামপন্থী দল যে গ্রেট ব্রিটেনকে আক্রমণ করছে জার্মানি, সুভাষচন্দ্র সেই কারণে জার্মানি সাহায্য নিয়ে হিটলারকে নিয়ে তিনি ভেবেছিলেন তার সহযোগিতা নিয়ে আমাদের দেশের স্বাধীনতা। এটা কোনো অপরাধের ছিল না, এই কারণে দেশের মুক্তি দেওয়ার জন্য তার সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে সুভাষচন্দ্র কোনো শর্ত মানেনি। একদম গ্রেট ব্রিটেনকে তাড়াবো এই জন্য জার্মানির সাহায্য নিয়েছি, তারপরে আমরা তাড়াবার পর জার্মানিকে আমাদের দেশের সম্পদ দিয়ে দেবো, আমাদের দেশের উপর অধিকার দিয়ে দেবো, এইসব কোনো শর্ত সুভাষচন্দ্রের সঙ্গে জার্মানির ছিল, হিটলার ছিল। এবং তখনকার সময় ভাবতে পারেন হিটলার একটা অত বড় শক্তি, যদিও ফ্যাসিস্ট শক্তি হিসেবে চিহ্নিত করেছে। এখানে আমি একটু আপনাকে থামাতে চাই নয়নবাবু, যতদিন না রাশিয়াকে অ্যাটাক করেছিল হিটলার ততদিন কিন্তু ফ্যাসিস্ট তকমা লাগেনি তখন পর্যন্ত। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করতে হয়েছিল জার্মানিকে জার্মানির নিজের স্বার্থে, এমনটা নয় যে সে মানে সুমোটাটা আক্রমণ করে দিয়েছে, তার নিজের দেশের স্বার্থে করতে হয়েছে। প্রত্যেকেই তার নিজের দেশের স্বার্থেই তো লড়াই করেছে। মানে যারা বলতো যে সারা পৃথিবীটাই আমার দেশ, তারাও তো বিভিন্ন সময় বিভিন্ন দেশকে আক্রমণ করেছে। এমনটা নয় যে ইতিহাসে দেখা যাবে না যে এই দেশ ও দেশকে আক্রমণ করেন, তার দেশের স্বার্থে সে আক্রমণ করেছে। পরিস্থিতি একটা তৈরি করার স্বার্থে তার দেশের প্রতি যাতে একটা সম্ভ্রম হয়, আমি শ্রদ্ধা বলবো না, সম্ভ্রম হয়, সেই জন্য সে অ্যাটাক করেছে, ইতিহাসে আছে। নেতাজির যে প্রতিষ্ঠিত এই ফরওয়ার্ড ব্লক, সেটা যে তার কাজে সাকসেসফুল হয়েছিল তার একটা উদাহরণ আমরা 42 সালে দেখতে পাই, যখন মহাত্মা গান্ধী তৎকালীন ভাইসরয়কে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করার জন্য যে শর্তগুলোর প্রাথমিকভাবে কোনো শর্ত রাখেননি, কিন্তু পরবর্তীকালে শর্ত রেখেছিলেন যে আমাদের একটা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন কিছু একটা দিতে হবে। তো এটা আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে এটি ফরওয়ার্ড ব্লকের মানে তখনকার ফরওয়ার্ড ব্লকের যে প্রেশার ক্রিয়েট করেছিল তার সাকসেসটাই এটা ছিল বলে আমি পার্সোনালি বিশ্বাস করি। আপনি এই ক্ষেত্রে কী বলবেন? ব্রিটেন তো একটা সময়ের পর যুদ্ধ পরিস্থিতি এমন জায়গায় যায়, গ্রেট ব্রিটেনকে তো এখান থেকে সৈন্য শিফট করতে হয়েছিল তাদের দেশকে রক্ষা করার জন্য। তারা দুর্বল হয়েছিল, সুভাষচন্দ্র সেইটাও তো ব্যবহার করেছে। সুভাষচন্দ্রের আজাদিন ফৌজ যখন কোহিমা ইম্ফল পর্যন্ত পৌঁছেছে, এই খবর বার্তা পৌঁছলো, তখন আর গ্রেট ব্রিটেন তো স্থির থাকতে পারেনি। তখন তো সে তার ফৌজ মোবিলাইজ করতে ইন্ডিয়াতে পারছে না, তাকে তো তার দেশকে রক্ষা করতে হচ্ছে, তার এত উপনিবেশ তাকে রক্ষা করতে হচ্ছে, সেটা একটা কারণ ছিল, বড় কারণ। আর আমাদের জীবনে সবচেয়ে দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে যদি না ওই সময় একটা প্রচণ্ড বর্ষা আসতো, এটা সত্যি তাহলে তো ইম্ফল থেকে কোহিমা থেকে ফোর্স পৌঁছে যেত কলকাতা। মানে গ্রেট ব্রিটেনের যে ইন্ডিয়ান চ্যাপ্টারের যে রাজধানী, সে রাজধানী দখল হয়ে যেত তখনকার সময়। তখন যে দখল হয়ে যেত, গ্রেট ব্রিটেনের কিছু করা থাকতো না, একদম পূর্ণ স্বাধীনতা আমরা পেতাম। সুভাষচন্দ্র যে পূর্ণ স্বাধীনতার কথা বলেছিল সেটা আমরা পূর্ণ পেতাম। পরবর্তীকালে যে স্বাধীনতা এসছে সেটা তো কতগুলো শর্তের ওপরে। এখনও আমাদের অনেক ব্যাপারে গ্রেট ব্রিটেনের কাছে আমরা দায়বদ্ধ আছি। এই স্বাধীনতা সুভাষচন্দ্র চায়নি, কিন্তু সুভাষচন্দ্র যদি তখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি যেভাবে ভারতবর্ষকে মুক্ত করার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। অবশ্যই। এবং নেতাজি পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন, কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস বা কোনো শর্ত সাপেক্ষে স্বাধীনতা উনি চাননি, এবং সংগ্রামের
সংগ্রাম এবং রক্তের এগেনস্টেই উনি স্বাধীনতা চেয়েছিলেন। তো আমরা পরবর্তীকালে দেখেছি, আমরা 47-এ যে স্বাধীনতা পেয়েছি সেটি একটি দেশভাগের কষ্টের মধ্যে দিয়ে কিছুটা সমঝোতাও বলা যায়। হ্যাঁ, সমঝোতা, আপোষ। আর তিনি চেয়েছিলেন আপসহীন স্বাধীনতা। তো সেই ক্ষেত্রে কি আমরা কোথাও আমাদের বিপ্লবীদের যে চিন্তাভাবনা, তাদের যে ত্যাগ, আত্মত্যাগ, তার সাথে কি কোথাও একটা বিশ্বাসঘাতকতা ঘটেনি সেই সময়? আপনি কি মনে করেন? 47 সালে যেভাবে গ্রেট ব্রিটেন বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে তাকে এখান থেকে চলে যেতেই হতো। সুভাষচন্দ্রের যে সেই সময় যে কতগুলো বক্তৃতা আছে তাতে পড়লে দেখা যায় যে সময়টা গ্রেট ব্রিটেন চলেই যাচ্ছিল, সেই সময় গ্রেট ব্রিটেনের সঙ্গে শর্ত দিয়ে আপোষ করে স্বাধীনতা নেওয়ার কোনো অর্থ ছিল না। এটা সেই তদানীন্তন কংগ্রেসের নেতারা এই জায়গাটাই মারাত্মক ভুল করেছে। এই ভুলটা যদি না করতেন তাহলে আমাদের বহুদিন কংগ্রেস সেই সুযোগটা নিল যে কতগুলো শর্তকে মেনে নিয়ে তারা স্বাধীনতা কাগজে স্বাধীনতা নিল, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা নয়, একদম সেই নয় এক। আর সবচেয়ে ক্ষতি করে গেল দেশটাকে টুকরো করে স্বাধীনতা নয়। একদম আজকে পাকিস্তান, ভারতবর্ষ, বর্তমান বাংলাদেশ, এ তো একটাই দেশ। হ্যাঁ, এই দেশটাকে টুকরো করার মধ্য দিয়ে আমাদের দেশটা দুর্বল হলো। যে দেশটা এশিয়া মহাদেশের 1 নম্বর দেশ হতে পারত শক্তির দিক থেকে, মানব সম্পদের দিক থেকে আমরা 1 নম্বর হতে পারতাম। যে দেশের সম্পদটাকে আমরা পূর্ণ কাজে লাগাতে পারতাম দেশের মানুষের জন্য, সেইগুলো বিঘ্নিত হয়ে গেল। দেশটা যেদিন থেকে টুকরো হলো তখন থেকেই ভারত এবং পাকিস্তান, এই দুই নামে যে দেশ হলো, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকলহ বাড়িয়ে দিয়ে গেল। একদম আজকে আমাদের আজও কন্টিনিউ করছি, এবং সীমান্তে এখনো আমাদের কত খরচ হয়। এই সীমান্তের খরচটা আমাদের থাকতো না যদি আমরা অখণ্ড ভারত, বিরাট খরচ, প্লাস সম্পদের উপর অধিকার। এবং একটা দেশ হলে এত সেনাবাহিনী লাগতো না। একটা দেশ হলে এই দেশের সমস্ত পাকিস্তানের, বাংলাদেশের, আমাদের যে সম্পদ বর্তমানে, এই সম্পদের পরিমাণ কত হতো। সম্পদটাকে কাজে লাগিয়ে দারিদ্রতা, বেকারত্ব দূর করা যেত। আমি এইখানেই আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি বিপ্লবীদের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা হয়নি? সম্পূর্ণ বিশ্বাস, মানে তারা তো অখণ্ড ভারতের জন্যই প্রাণ দিয়েছিলেন। ব্রিটেনকে সমর্থন করেছে আন্তর্জাতিকতার কথা বলে যারা, তারা এই দেশের, তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল বলে আমার মনে হয়। গ্রেট ব্রিটেন আমার ভারতবর্ষ আর ব্রিটিশ, এই দুয়ের লড়াই। ব্রিটিশ সরকারকে আমার আঘাত করার ফলে যদি অন্য কোনো দেশের বিপ্লবের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা দেয় বা বিপ্লবের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়, তার জন্য দায়বদ্ধতা আমরা নিতে পারি না। আমাদের দরকার ছিল সেদিন সম্পূর্ণ মুক্তি, পূর্ণ স্বাধীনতা, আর সম্পূর্ণ গোটা দেশটা আমাদের মানচিত্রটা আমাদের গোটা রাখা দরকার ছিল। সেইটা যারা করেনি, তার মধ্যে কংগ্রেসও পড়ে, তার মধ্যে বেশ কিছু বামপন্থী দলও। একদম আমি এক্ষেত্রে একবার আসবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন হিন্দুত্ববাদী সংগঠন এবং মুসলিম লীগ যেমন ব্রিটিশ সরকারকে সহায়তা করেছিল বা সমর্থন করেছিল, সেরকম বেশ কিছু বামপন্থী সংগঠনও সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছিল, অন্তত ইতিহাস তাই বলছে। তো সেই ক্ষেত্রে পরবর্তী মানে স্বাধীনতা উত্তর সময়ে আপনারা সেই লেফট ওরিয়েন্টেশনটা আপনাদের কিভাবে হলো, এটা যদি একটু বলেন এখানে। আর এটা আপনাদেরকে জিজ্ঞেস করার একটা কারণ, এটা কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে, এই বিষয়টা আপনি একটু যদি বলেন। বাম সংহতি গড়ে তোলার প্রতীক হচ্ছে ভারতবর্ষের সুভাষচন্দ্র চিরকাল চাইতেন যে কংগ্রেস ব্রিটিশ সরকারকে দেশ থেকে উচ্ছেদ করতে চায় না, আপোষের পথে দেশ থেকে ব্রিটিশকে তাড়ানোও যাবে না। সেই কারণে সুভাষচন্দ্রই প্রথম বাম সংহতি কমিটি তৈরি করেছিল ভারতবর্ষে। আর বাম সংহতি কমিটির কাজই ছিল প্রথমে দেশকে স্বাধীনতা আনা, আর স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তি। এটা বাম সংহতির কাজই ছিল। কিন্তু বাম সংহতিটা আজকের সময় যে আপনি দেখছেন, এই বাম সংহতিটা সুভাষচন্দ্র থাকার সময় এই প্যাটার্নের বাম সংহতি তো ছিল। বাম সংহতির প্রথম কাজ ছিল স্বাধীনতা, স্বাধীনতার পর অর্থনৈতিক মুক্তি। কিন্তু সেই সময় যারা স্বাধীনতার সংগ্রামে সুভাষচন্দ্রের বাম সংহতির সঙ্গে থাকেন, বাম সংহতিটাকে গ্রহণ করেন,
পরবর্তীকালে কংগ্রেস এদেশে যখন স্বাধীনতার পর ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ক্ষমতা পেল, লড়াই করে নয়, হস্তান্তর, আপোষের মধ্যে, তারপর ভারতবর্ষের রাজনৈতিক ডাইমেনশনটাও অনেক চেঞ্জ হয়ে গেল। এবং যারা সেই সময় সোভিয়েত কংগ্রেস রিলেশন এইটার প্রতি বেশি দায়বদ্ধতা দেখিয়েছে, যারা সেই সময় ভারতবর্ষের অন্যান্য মিত্রশক্তির সঙ্গে থাকার ক্ষেত্রে যে দায়বদ্ধতা দেখিয়েছে, তার কারণে অনেকেই অনেক কংগ্রেস গভর্নমেন্টের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গেছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে। কিন্তু এটা সুভাষচন্দ্রের এটা চাইনি। সুভাষচন্দ্র স্বাধীনতা সংগ্রামে সে শত্রুর শত্রু আমার মিত্র এই ফর্মুলাকে সামনে রেখে, এই বিষয়টাকে সামনে রেখে সে কিছু দেশের সঙ্গে সহযোগিতা নিয়েছিলেন গ্রেট ব্রিটেনকে দেশ থেকে তাড়ানোর জন্য, এবং কোনো আপোষের পথে নয়, সংগ্রামের মধ্য দিয়ে তাড়ানোর জন্য। এর জন্যই জাপান এবং জার্মানির মতো শক্তির তিনি সহায়তা নিয়েছিলেন শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতার জন্য। এক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বামপন্থীরা তারা কটূক্তি করতেও দ্বিধাগ্রস্ত হয়নি আর কি, আমরা যতদূর দেখেছি। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো কি সেই সময়ে কি সমর্থন করেছিলেন? না, ব্যাপারটা তখন তো আপনাকে বললাম, আন্তর্জাতিক সম্পর্কটাই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের এবং কমিউনিস্ট পার্টিগুলোর সঙ্গে যারা আমাদের দেশে আছে যুক্ত ইন্টারন্যাশনালের সঙ্গে, তাদের সেই ভূমিকা সেই সময়টা। আফটার ইন্ডিপেন্ডেন্ট এইসব কমিউনিস্ট ইন্টারন্যাশনাল তো আস্তে আস্তে এখন বিলুপ্ত, এখন আর এই প্রশ্নগুলো আসে না। সেই সময় কমিউনিস্ট পার্টি তারা বিভিন্ন ইন্টারন্যাশনালে যুক্ত ছিল, কেউ চায়নার সঙ্গে ছিল, কেউ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিল, আফটার ইন্ডিপেন্ডেন্টও অনেকে ছিল, সোভিয়েতের সঙ্গে, চীনের সঙ্গে, আমাদের সঙ্গে সোভিয়েতের দেশের সঙ্গে সোভিয়েতের সম্পর্ক ভালো হয়েছিল কংগ্রেসের সময়। কংগ্রেস তো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে খুব মিত্রশক্তি বলেই মনে করতো আফটার ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষে। এই ইন্ডিপেন্ডেন্ট মানে এই স্বাধীনতা, এই ট্রান্সফার অফ পাওয়ারের স্বাধীনতার পর আস্তে আস্তে দেখবেন তো শেষের দিকে তো কংগ্রেসের সঙ্গে মানে ভারত সরকারের সঙ্গে আর সোভিয়েত সরকারের রিলেশন খুব ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো ছিল। চায়নার সঙ্গে রিলেশন ভালো ছিল না, আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে সেই সময় থেকে। তো এক্ষেত্রে এবার যেটা একটা বিষয় আসে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথা বলতে গেলে তিনি আমাদের ভারতবর্ষের মুক্তিদাতা, তার অন্তর্ধান। তো সেই অন্বেষণে আমি দর্শকদের একটু বলে রাখি যে ফরওয়ার্ড ব্লকের তৎকালীন নেতা শ্রদ্ধেয় চিত্ত বসুর ঘটনাটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি একটু নরেনবাবুর কাছ থেকে জানতে চাই যে আপনারা তো চিত্তবাবুর যে একটা দুর্ভাগ্যজনক মৃত্যু ট্রেনে ফেরার সময় যেটা ঘটেছিল, এই বিষয়টা একটু যদি আলোকপাত করেন আপনি, যে উনি তো রাশিয়া থেকে মানে অনেক কিছু নিয়ে ফিরছিলেন এরকম যতদূর জানা যায়। উনি যখন ট্রেনের ভেতরে মারা গেছেন ট্রেনে, তো তখন এসব নিয়ে ফিরছিলেন। সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের ব্যাপারে ফরওয়ার্ড ব্লকের একটা ডিমান্ড ছিল যেটা পূর্ণাঙ্গ কমিটি হোক অন্তর্ধান রহস্য উদ্ঘাটন। তার জন্য ফরওয়ার্ড ব্লক কিন্তু রাজনৈতিক আন্দোলন করেছে, কারোর কাছে সুপারিশ চাই। আমরা মৈরাং থেকে দিল্লি পর্যন্ত, এই বিষয়টা কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত, কন্যাকুমারী থেকে দিল্লি পর্যন্ত আমরা যে যাত্রা করেছিলাম, জনজাগরণের যাত্রা, যে দেশের মানুষ জানতে চায় যে সুভাষচন্দ্রের কী হলো। একটা স্বাধীন দেশ তোমরা বলছো ভারতবর্ষ, সেই স্বাধীন দেশের যে নায়ক, সেই নায়কের কীভাবে মৃত্যু হলো, তিনি বেঁচে আছেন কি না, বেঁচে থাকার তো কথা নয়, যা বয়স বেঁচে থাকার কথা নয়, কিন্তু তার মৃত্যুটা কীভাবে হলো এটা বলতে হবে দেশের মানুষের। শেষ পরিণতিটা কী হয়েছিল দেশের লোক জানতে চায় নিশ্চয়ই। কিন্তু দুর্ভাগ্য সেই সময় যারা সরকারে ছিলেন তারা এই আমাদের এই র্যালির যে আহ্বান, সেই আহ্বান তারা কর্ণপাত করেন। আপনি সম্ভবত মৈরাং থেকে দিল্লি, আমি মৈরাং থেকে দিল্লি পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলাম। তো সেই সময় মানে দেশবাসীর মধ্যে কীরকম সাড়া পেয়েছিলেন? প্রত্যেক সুভাষচন্দ্রের প্রতি আবেগ, বিশেষ করে নর্থ ইস্টে আমাদের প্রচণ্ড আবেগ, তামিলনাড়ু প্রচণ্ড আবেগ, পাঞ্জাব প্রচণ্ড আবেগ। যুব সম্প্রদায় কি এগিয়ে এসেছিল? মানুষ এগিয়ে এসছে, মানুষ আমাদের কথা শুনেছে, মানুষ আমাদেরকে আতিথেয়তার মধ্যে রেখেছে যেখানেই গেছি আমরা, যেন আমরাই সুভাষচন্দ্র, এমন একটা ভাব আমাদের মধ্যে এসছে, আমাদের লজ্জিত করেছে। যেহেতু আমরা সুভাষচন্দ্র হতে পারবো না, সুভাষচন্দ্র নই, কিন্তু মানুষ আমাদের মধ্যেই সুভাষচন্দ্রকে খুঁজে পেতে চাইছে। মানে আবেগের বিষয়, এত আবেগ সারা দেশে হয়েছে। নিশ্চয়ই, মানে সুভাষচন্দ্র বসু নাম
শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, গায়ের রোম খাড়া হয়ে যায় এবং আবেগ, তার দেশপ্রেমের আবেগ আমাদের প্রতিটি ভারতবাসীর মধ্যে আজও বেঁচে আছে এবং সেটা শুধু একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কের দরকার, দুর্বলতা রয়ে গেছে। এবং এই প্রসঙ্গেই আমি একটি কথা আপনাকে বলি, যখন 2016 সম্ভবত 2016 সালে যে ফাইল প্রকাশ হয়েছিল, তৎকালীন আমাদের রাজ্য সরকার যখন ফাইল প্রকাশ করেছিল, তখন আমরা কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছিলাম, কিছু জিনিস জানতে পেরেছিলাম যে 68 পর্যন্ত নেতাজি ফ্যামিলির ওপর স্নুপিং হয়েছিল। দেখুন, একটা কথা হচ্ছে যে তো স্বাধীন ভারতবর্ষে বিদেশি শক্তি কোথাও কি একটা যোগাযোগ তখনও পর্যন্ত ছিল? কেন নেতাজির বাড়িতে তখনও স্নুপিং চলতো? আপনি এই ফাইলটা প্রকাশ করা হয়েছিল, সব ফাইলটা আমাদের কাছে আছে, আমরা ফাইলটা তুলেছি। সেই ফাইলটার ভেতরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেই। সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য